বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, যেটি আমরা 1 থেকে 6 পর্যন্ত মানে অধ্যায় 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আজকে তার 7 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। এর আগের যে চ্যাপ্টারটি 6 নম্বর চ্যাপ্টার, সেটিতে আমরা দেখেছিলাম আলভারেজ এবং শঙ্কর বের হয়েছে রাস্তায়, মানে রাস্তায় বলাটা ঠিক হবে না, তারা জঙ্গলে পাহাড়ের ভেতরে তারা হীরের খনি খোঁজার উদ্দেশ্যে বের হয়েছে। কাফির সর্দারের ওখানে তারা এখনো পৌঁছয়নি, কিন্তু একটা ব্রিটিশ গভর্নমেন্টের বাংলোয় তারা পৌঁছে গিয়েছিল। এরপর আলবুকার্কের সাথে তাদের দেখা হয়, এমনকি জুলু জাতির লোকরাও তাদেরকে এসে দেখে যায় যে তারা হীরে এখান থেকে খুঁজতে এসেছে কি না। যাই হোক, তারপর শঙ্করও হারিয়ে যায় একবার ভেলডা অঞ্চলে। এসব ঘটনার মধ্য দিয়েই 6 নম্বর চ্যাপ্টারটি চলেছে। এবার আমরা 7 নম্বর চ্যাপ্টারটি শুরু করব। তারপর 2 দিন কেটে গেল, মানে তারা যে বনের মধ্যে প্রবেশ করলো 2 দিন কেটে গেল। এখানে শুধুমাত্র বন আর বন, মানে জঙ্গল আর জঙ্গল, আর সমতল নয়, জায়গাটা উঁচু নিচু, মানে তোমার সম্পূর্ণ চড়াই এবং উতরাইয়ের মধ্যে দিয়ে সেই জঙ্গলটি এখানে তৈরি হয়েছে। সেই জঙ্গলের মাঝে ঝর্ণা দিয়ে অনবরত টাপুর টুপুর করে বৃষ্টির মতো ঝর্ণার জল পড়ছে, প্রচুর জল পড়ছে, কিন্তু সেই জলকে আলভারেজ খেতে কেন, তাকে স্পর্শ পর্যন্ত করতে দেবে না, কারণ অনেক সময় এইসব জলের মধ্যে অ্যাসিড মেশানো থাকে। কিছুক্ষণ বাদে একটা সুউচ্চ পর্বতমালাকে দেখিয়ে আলভারেজ বলল, এটা হলো রিক্টার বেল্টের আসল রেঞ্জ, আমাদের এটাকে পার করতে হবে। শঙ্কর জিজ্ঞাসা করে, এটা পার করা কি ভীষণ দরকার? আলভারেজ বলল, এটা তোমাকে পার করতেই হবে, না হলে আসল রিক্টার বেল্টে গিয়ে তুমি পৌঁছবে না। সেই সময় প্রচণ্ড কুয়াশা থাকায় শঙ্কর আলভারেজকে বলল, আমরা একটু কুয়াশাটা কেটে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করি। যাই হোক, সেখানে তাঁবু ফেলা হলো, অনেকক্ষণ সময় অতিবাহিত হলো, কিন্তু কুয়াশা কাটলো না। যখন কুয়াশা কাটলো তখন আলভারেজকে অনেকটা চিন্তিত মনে হলো। শঙ্কর তার কারণ জিজ্ঞাসা করতেই আলভারেজ বলল, দেখো, এই যে কুয়াশাটি ছিল সেখানে কুয়াশা দিয়ে ঢাকা ছিল, যার জন্য আমরা দেখতে পাইনি, কিন্তু এখন এসে লক্ষ্য করো, কুয়াশাটি কেটে যাওয়ায় সেটি ধাপে ধাপে রিক্টার বেল্টের একদম উপরে গিয়ে পৌঁছেছে, মানে এটি আমাদের অতিক্রম করা ভীষণ দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। এই জায়গাটি পার করা আমাদের পক্ষে দুঃসাধ্য, তাই আমাদেরকে কোনো সমতল ঢাল খুঁজতে হবে, যেটি দিয়ে আমরা রিক্টার বেল্টের পাদদেশে গিয়ে পৌঁছতে পারবো। মানে একটা কোনো সমতল জায়গা, সব জায়গা তো উঁচু থাকবে এমন তো নয়, কোনো সমতল জায়গা থাকবে, কিন্তু সেই সমতল জায়গা খুঁজতে দেখা যাচ্ছে 1 মাস পার হয়েও যেতে পারে। কিন্তু 5-6 দিন চলার পরে একটি জায়গা পাওয়া গেল, যেটি সামান্য সমতল বলা চলে। আলভারেজ বলল, এই জায়গাটা দিয়ে আমরা রিক্টার বেল্টের আসল রেঞ্জে যেতে পারবো। পরদিন খুব ভোরবেলা, মানে সকালবেলা, তারা পর্বত আরোহণ শুরু করলো। শঙ্করের ঘড়িতে তখন 6:30 বাজে এবং তারা অনেকক্ষণ চলল। চলার পর যখন 8:30 বাজে, তখনই শঙ্কর আর চলতে পারছে না। জায়গাটি 6,000-6,500 ফুট উচ্চতায়, কাজেই তোমরা বুঝতেই পারছো কতটা উচ্চতায় তারা পথ চলছে। জায়গাটি এতটাই জঙ্গলাপূর্ণ ছিল যে সূর্য উঠেছে তবুও সেখানে আলো পর্যন্ত পৌঁছয়নি, মানে তখনও সেখানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছিল। আর জায়গাটা দিয়ে কোথা থেকে যে জল পড়ছে কেউ বুঝতেই পারছে না, মানে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো জল পড়ছে। শঙ্কর ও আলভারেজ দুজনেই ক্লান্ত। আলভারেজ শঙ্করকে একটু সাবধান করে দিল যে এখানে পা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দেখো জল পড়েছে, জল পড়লে জায়গাটা পিচ্ছিল হয়ে যাবে এবং পাতা পচার যে হ্রাস সেটি তো রয়েছেই, এবং সেখানে যদি তুমি একবার পিচ্ছিলভাবে পড়ে যাও তাহলে তোমার অনেকটা নিচুতে গিয়ে তুমি পৌঁছে যাবে এবং সেখানে
আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, তারা দুজনে চলছেই, পথ তাদেরকে ক্লান্ত করে তুলেছে এবং শঙ্কর ভাবছে কখন আলভারেজ বিশ্রাম নেওয়ার কথা বলবে। তার শরীর আর চলছে না। মাঝে মাঝে যেন মনে হচ্ছে শঙ্করের এই জায়গাটিকে পরীর রাজ্য, কারণ সেখানে ঝর্ণা দেখা যাচ্ছে, তারা ঝর্ণা পার করে উপরে উঠছে এবং মাঝে মাঝে টিয়া পাখিগুলো এত সুন্দর, চোখ ঝলসে যেন উড়ে যাচ্ছে। আরেকটি কথা আমি বলে রাখি, শঙ্কর যতই ক্লান্ত হোক, শঙ্কর কিন্তু আলভারেজকে কখনোই বলবে না যে সে ক্লান্ত হয়ে গেছে, কারণ এতে ভারত মায়ের অসম্মান করা হবে। কারণ আলভারেজ ভাবতেও পারে ভারতবাসীরা কেমন, একটু চলতেই হাঁপিয়ে যায়। তাই ভারতবর্ষের কথা চিন্তা করে শঙ্কর আলভারেজকে একবারের জন্য বলবে না যে এখন বিশ্রাম নাও। যাই হোক, এই জায়গাটিকে শঙ্করের পরীর রাজ্য বলে মনে হয়েছিল। হঠাৎ শঙ্করের মনে হলো গাছে ওগুলো কি, লেজ ঝোলা বাঁদরের মতো দেখতে। তখন আলভারেজ জানায় এগুলি হচ্ছে তোমার বেবুন, আর তারা মুনি জনিত গাম্ভীর্যে তারা বসে আছে, মানে মুনিদের মতো। মুনিরা যেমন ধ্যান গম্ভীর অবস্থায় বসে থাকে না, সেভাবে বেবুনরা বসে রয়েছে। আরেকটা কথা বলে রাখি, এখানকার মেয়ে যারা বেবুন তাদের গোফদারি হয়, আর পুরুষ বেবুনদের তারা থাকে গোফদারিহীন। এজন্য তাদের খানিকটা চিন্তিত বলে মনে হয়েছিল। শঙ্কর তো এদের কাণ্ড দেখে হেসেই খুন। আরেকটি কথা, এখানে পচা পাতার রাশগুলি অনেক দিন ধরে জমতে জমতে না একটা মোটা স্তর হয়ে গেছে, তাই সাবধানে সেখানে পা ফেলতে হয়। ধরো এমন জায়গায় তুমি পা ফেললে যেখানে পা ফেলার সাথে সাথে জায়গাটি নরম এবং তুমি তার ভিতরে ঢুকেও যেতে পারো, মানে গর্ত ধরো আছে, সেখানে তুমি ঢুকেও যেতে পারো এবং তখন তোমার দম বন্ধ হয়ে মৃত্যু হবে। তোমাকে সেখান থেকে উদ্ধার করা ভীষণ কঠিন হয়ে দাঁড়াবে। আরেকটি জিনিস, এখানে এলিফ্যান্ট ঘাসের বন ছিল, যার দুদিকেই ধারালো, মানে তোমার যেতে গেলেও কাটবে, আসতে গেলেও কাটবে। এই ধরনের জায়গা দিয়ে চলা যে কি কঠিন কাজ, সেটা শঙ্কর এবং আলভারেজ বুঝতে পারছে। এবং তারপর শঙ্কর লক্ষ্য করলো সেখানে মাঝে মাঝে ঢোল, ডুগডুগি এই সমস্ত বাজার আওয়াজ হচ্ছে, মানে মনে হচ্ছে যেন কেউ ঢোল বাজাচ্ছে, ডুগডুগি বাজাচ্ছে ইত্যাদি। কিন্তু এই নির্জন অরণ্যে কে ওরকম বাজাবে? তখন আলভারেজ ব্যাপারটি ক্লিয়ার করে দিল যে এই যে বেবুনরা রয়েছে বা গরিলা, শিম্পাঞ্জি যারাই থাকুক না কেন, তারা তাদের বুক বাজিয়ে এই আওয়াজটি করছে। এটা কোনো ঢোল বা ডুগডুগি বাজানোর শব্দ নয়। ওরা 4500 ফুট উপরে উঠেছে। এখানকার অরণ্য শঙ্করকে যেন ভয়ার্ত করে তুলেছে, মানে শঙ্কর এতটাই ভয় পেয়ে গেছে এখানকার অরণ্য দেখে। কারণ একে তো গভীর অরণ্য, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রজাতির পশু পাখি ইত্যাদি বিভিন্ন হিংস্র জীবজন্তু রয়েছে এখানে। রাত্রে তারা যখন তাঁবু টাঙিয়ে ঘুমোলো, তখনও বিভিন্ন প্রজাতির হিংস্র জন্তুরা আশেপাশে ডাকতে শুরু করলো। শঙ্করের মনে হলো এই পশুশালায় রাত্রে কেউ হয়তো ঘুমাই না। শঙ্করের হঠাৎ করে মনে পড়ল তারা যখন স্কুলে পড়তো, স্কুলের পাশে যে মাঠটি ছিল সেখানে একটি সার্কাসের দল এসে তাদের টেন্ট পেতেছিল, মানে তাদের যে ছাউনিটা, সেই ছাউনিটা পেতেছিল। এবং শঙ্করের দিব্যি মনে আছে, সে তো বোর্ডিংয়ে থাকতো, তার দিব্যি মনে আছে রাত্রে পশুরা এমনভাবে ডাকতো যে শঙ্করের ঘুম হতো না। ঠিক একই রকম পরিস্থিতি এখানে তৈরি হয়েছে যে তার এই পশুদের ডাকে ঘুম হচ্ছে না। 5000 ফুট উপরে যখন তারা উঠল, সেখানে দেখা গেল বন্য ফুলের মেলা। টকটকে লাল ইরিথ্রিনা প্রত্যেকটি গাছের ডালে ডালে প্রায় ফুটে রয়েছিল। পুষ্পিত ইপোমিয়া গাছের ফুল
দেখতে অনেকটা বাংলাদেশের বনকমলি ফুলের মতো, কিন্তু রং অতটা গাঢ় বেগুনি নয়। এছাড়াও সাদা ভেরোনিকার গন্ধ চারিদিকে মাতিয়ে রেখেছিল। এছাড়াও দেখা যাচ্ছিল বন্য কফির ফুল, বেগোনিয়া প্রভৃতি। মোট কথা চারিদিকে যেন ফুলের রাজ্য। আর তারই মধ্যে যেন মাঝে মাঝে সাদা সাদা কিছু টুকরো টুকরো মেঘ আসছে এবং সেই সমস্ত ফুলদের গায়ে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। অদ্ভুত এক দৃশ্য, শঙ্করের খুব ভালো লেগেছিল এটি দেখতে। তারা যখন ৭,৫০০ ফুট উপরে উঠল, সেখানকার প্রাকৃতিক দৃশ্য একেবারে বদলে গেল। সেখানে উঠতে তাদের আরো 2 দিন লেগেছিল। মোটা মোটা ব্যাগ পিঠে নিয়ে উঠতে শঙ্করের যেন কোমরটা ভেঙে যাচ্ছিল। আর এই ৭,৫০০ ফুট উপরে উঠে শঙ্কর দেখতে পেল মোটা মোটা শ্যাওলার যে পুরু আস্তরণ সেটি তৈরি হয়েছে এবং গাছের থেকে মোটা মোটা শ্যাওলার আস্তরণ যেন মাটি পর্যন্ত ছুঁয়ে নেমে গিয়েছে এবং গাছ থেকে যে শ্যাওলাগুলি ঝুলে পড়ছে সেগুলি বাতাসে দোল খাচ্ছে, মনে হচ্ছে যেন দোলনা। এখানে সূর্যের আলো তো প্রবেশ করেইনি, সবসময় সন্ধ্যা হয়ে রয়েছে। আর তার সাথে বিরাজ করছে এক নিস্তব্ধতা। এখানে কোনো পাখির আওয়াজ নেই, কোনো বন্য পশু নেই, চারদিক যেন নিস্তব্ধ। সেদিন অপরাহ্নে যখন আলভারেজ তাঁবু খাটিয়ে বিশ্রাম নেওয়ার নির্দেশ দিল, তখন শঙ্করের মনে হলো কোন এটা রাজ্যে তারা এসে প্রবেশ করেছে। এখানে না আছে কোনো আলো, না আছে তোমার দিন, তো বোঝাই যায় না, সবসময় যেন রাত হয়ে রয়েছে। কোন একটা নরকপুরীতে তারা যেন এসে উঠেছে। তারা ৮,০০০ ফুট উপরে উঠেছে। এমন সময় আলভারেজকে একটু চিন্তিত মনে হলো। কারণ কি, সে ম্যাপ দেখে মিলাচ্ছে এবং বলছে যে দেখো শঙ্কর, আমরা তো এই ৮,০০০ ফুট উপরে উঠে গিয়েছি, কিন্তু ধরো রিক্টার বেল্টের আসল স্যাডেলটা, মানে যেখান দিয়ে আমরা রিক্টার বেল্টে প্রবেশ করব, সেই স্যাডেলটা যদি আমরা খুঁজে না পাই, আমাদের এত দূর উঠাটা বৃথা হয়ে যাবে। শঙ্করের মনেও যে এই প্রশ্নটা আসেনি তা নয়, কিন্তু সে বলবার সাহস পায়নি। আলভারেজের সামনে তো সামান্য তুচ্ছ সে। যাই হোক, সে ভাবলো যে আসল স্যাডেলটা যদি না খুঁজে পাওয়া যায়, তাদের আবার নামতে হবে, আবার অন্য কোথাও উঠতে হবে। তার তো অবস্থা একদমই খারাপ। শঙ্কর আলভারেজকে জিজ্ঞাসা করলো, ম্যাপে কি বলছে? দেখো, প্রথমে বলে রাখি, ম্যাপ কখন তৈরি হয়? ম্যাপ তৈরি হবে যখন তুমি সেই জায়গাটিতে যাবে বা অন্য কেউ সেই জায়গাটিতে যাবে, তারপরে সেই জায়গাটির একটি নকশা তৈরি করবে, তারপরেই তো ম্যাপ হবে। এমন তো নয় যে তখনকার দিনে সেই গুগলের স্যাটেলাইট ম্যাপের মতো, মানে স্যাটেলাইটের মতো যে ছিল সেটা দেখে উপর থেকে ম্যাপ তৈরি করবে, এমন তো নয়। একটি জায়গায় যাবে, পৌঁছবে, সেই জায়গাটিকে ভালোভাবে চিনবে, তারপরে ম্যাপ তৈরি করবে। আর এই জায়গাটিতে তো কেউ যায়নি, তাহলে ম্যাপটা কিভাবে তৈরি হবে? এটাও তো ভাবার বিষয়। যাই হোক, ফিলিপো ডি ফিলিপি নামে একজন, সে মোটামুটি একটু কাছে গিয়েছিল, কিন্তু এত দূর তো আসেনি। তখন আইডিয়া করে ম্যাপের মধ্যে একটা ছবি আঁকিয়ে দিয়েছে। এই ম্যাপ দেখে আলভারেজ কিভাবে বিশ্বাস করবে বা কিভাবে এই ম্যাপ দেখে তিনি এগিয়ে যাবেন, এটাও তো একটা প্রশ্ন। এই সমস্ত কথা বলতে বলতে হঠাৎ করে শঙ্কর বলে, ওটা কি? মানে তাদের তাঁবুর বাইরে একটা থাইসেসিস রোগের, মানে একটা হাঁপানির রোগী যেমন করে কাশবে, সেরকম একটা কাশার শব্দ পাওয়া গেল। এবং তারা যখন এই ধরনের কথাবার্তা বলছিল, তারপরেই সেই কাশিটা হঠাৎ করে থেমে গেল। রাইফেল নিয়ে শঙ্কর তাড়াতাড়ি বাইরে দেখতে যাবে, এমন সময় আলভারেজ তার হাত ধরে আটকে দিল এবং বলল, খুব সাবধানে, এরকম করে বাইরে বেরোতে নেই। এই শব্দটি হওয়ার সঙ্গে সঙ্গে আলভারেজের মুখ
যেন বিবর্ণ হয়ে গেল, মানে কেমন একটি ফ্যাকাশে হয়ে গেল। এবং তারপরেই শঙ্কর লক্ষ্য করলো বা বুঝতে পারলো সেই কোনো একটা ভারী কিছু যেন বন ভেদ করে, মানে চারিদিকের গাছপালা ভেঙে সেদিক দিয়ে চলে যাওয়ার শব্দ পেল সে। তারপরেই খানিকক্ষণ তারা চুপচাপ। এরপরে আলভারেজ তাকে বলল, যায় আগুন জ্বালিয়ে দাও চারিদিকে, যে আগুন যেটাতে জ্বলছিল সেটাতে আরো কাঠ দিয়ে দাও এবং বন্দুকের মধ্যে টোটা ভরে রেডি করে রাখো। এবং শঙ্কর দেখলো আলভারেজ কিছুটা ভয় পেয়ে গিয়েছে। তার কারণ কি বা কেন ভয় পেয়েছে এ সমস্ত আর শঙ্কর জিজ্ঞাসা করবার সাহস পেল না। পরদিন সকালে শঙ্করের আগে ঘুম ভাঙল। শঙ্কর যখন বাইরে এসে দেখতে পেল যে একটি মোটা বড় পায়ের ছাপ রয়েছে এবং সেই পায়ের ছাপে মাত্র 3টে আঙ্গুল দেখা যাচ্ছে। শঙ্করের তখন মনে হলো সেই জিম কাটারের মৃত্যু কাহিনী এবং তার সঙ্গে কাফির বস্তুর সেই সর্দারের কাহিনী, সেটাও তার মনে পড়ে গেল। এবং তার সাথে আলভারেজের মুখ যে বিবর্ণ হয়ে গিয়েছিল, সমস্ত কিছু একত্রিতভাবে সে বুঝতে পারলো কাল রাত্রে নিশ্চয়ই এখানে সেই ভয়ঙ্কর সেই জন্তুটা এসেছিল, মানে বুনিপ এসেছিল। শঙ্কর এতক্ষণে সে নিশ্চিত হলো যে এই 8000 ফুট উপরে এসে কেন কোনো বন্যজন্তু, পাখি, সাপ ইত্যাদি বিভিন্ন পশু পাখির বা জন্তুদের আওয়াজ সে পাচ্ছে না। কারণ এই উপদেবতা যেখানে থাকে তার চারপাশে কেউ থাকবার সাহস পায় না। সেদিন সকালে ঝিমঝিম করে বৃষ্টি নামলো এবং অনেকক্ষণ বৃষ্টি চলল। শঙ্কর ভাবলো আজকে একটু তাঁবুতে বিশ্রাম নেওয়া যাবে, কিন্তু আলভারেজ যখন তাকে তাঁবু গুটিয়ে চলার নির্দেশ দিল তখন শঙ্কর ভাবছে কেন এই বৃষ্টির মধ্যে যাতায়াত, আজকের দিনটা তো এখানে থেকে গেলেই হতো, আর আমাদের তো কোনো টার্গেট নেই এমন দিনের মধ্যে এখানে পৌঁছাতে হবে, ওরকম তো কিছু নেই, আমরা একদিন বিশ্রাম করলেই বা কি যায় আসে। বিশ্রান্ত বৃষ্টির মধ্যেই সেই ঘন অরণ্যানীর ভেতর দিয়েই তারা হাঁটছেই, মানে তারা চলছেই অরণ্য ভেদ করে। আলভারেজের তো ক্লান্তি নেই, কিন্তু শঙ্কর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সে তো আর বলবে না। তারপর শঙ্করের মনে হলো এই যে সে আলভারেজের পিছন পিছন ছুটে এসেছে, আলভারেজ কে, তাকে তো সে চেনেই না, এবং সে হীরার খনির সন্ধানে কেনই বা এসেছে, তার কি হীরাগুলো খুব দরকার, এবং সে তো তার বাংলাতেই ভালো ছিল, সে এখানেই বা কেন আছে। এইসব বিভিন্ন চিন্তা ভাবনা, আসলে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন বিভিন্ন চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঘোরাফেরা করে। শঙ্করেরও এই ধরনের চিন্তা ভাবনা মাথায় ঘোরাফেরা করছিল। যাই হোক, অনেকটা দূর অতিক্রম করার পর তারা তাঁবু টাঙ্গিয়ে সেখানে রাত্রে বিশ্রাম নেয় এবং অনেক রাত্রে আলভারেজ শঙ্করকে ডাকে, শঙ্কর ওঠো, কোনো একটা জন্তু যেন তাদের তাঁবুর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এটি আলভারেজ বুঝতে পারলো। শঙ্কর এবং আলভারেজ যে তাঁবুর ভিতরে জেগে উঠেছে এটি সেই জন্তুটা বুঝতে পেরেছে। এর ফলে আবার সে সেই অরণ্য ভেদ করে হুড়মুড় করে দৌড়ে পালালো। শঙ্কর এবং আলভারেজ তারপর বন্দুক নিয়ে বাইরে বেরোলো। যাই হোক, জন্তুটা আর যাই করুক না কেন তার বুদ্ধি আছে, এটুকু বলতে হয়। মানে সে যে বুঝতে পেরেছে যে শঙ্কর এবং আলভারেজ উঠে গিয়েছে, তারপর সে পালালো, এটিতে বলা যায় তার বুদ্ধি রয়েছে। এবং শঙ্কর এবং আলভারেজ বাইরে গিয়ে দেখলো জন্তুটা যেদিক দিয়ে পালিয়ে গিয়েছে সেদিক দিয়ে কেউ যেন একটা রোলার চালিয়ে দিয়েছে, মানে সমস্ত বন জঙ্গল ওখানে পুরো মাত্রায় বসে গেছে। যেদিক দিয়ে জন্তুটা পালিয়েছে আলভারেজ সেদিকে পরপর 2টি গুলি করলো যাতে জন্তুটা আর ফিরে না আসে। এবং তারপর তাঁবুর পাশে তারা দুজনেই লক্ষ্য করলো একটি বড় পায়ের ছাপ এবং সেটিতে 3টি আঙ্গুলের ছাপ রয়েছে। জন্তুটি যে আগুনকেও ভয় পায় না তার প্রমাণ এটাই, সে আগুন ভেদ করে তাঁবুর কাছে চলে এসেছিল। তারপর আবার তারা তাঁবুতে গিয়ে ঢুকলো, মানে শঙ্কর আলভারেজ।
আলভারেজ বলল, শঙ্কর তুমি ঘুম তোমার শেষ করো, আমি বসে থেকে পাহারা দিচ্ছি। শঙ্কর যখন আলভারেজকে বলল যে তুমি ঘুমটা শেষ করো, আমি বসে আছি, তখন আলভারেজ শঙ্করকে বলে, পাগল, তুমি এখানে জেগে বসে থেকে কিছু করতে পারবে কি? সেই জন্তুটি যদি আবার আসে, তুমি কি তাকে প্রোটেক্ট করতে পারবা বা ডিফিট করতে পারবা তাকে? পারবে না, অতএব তুমি ঘুমাও। পরদিন সকালবেলা যখন হলো, ভোর হলো, তখন আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। এমন মুষলধারে বৃষ্টি, শঙ্করের যেন মনে হলো যে আজ সারা পৃথিবী ভেসে চলে যাবে, মানে সারা পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ বৃষ্টি হচ্ছে। যেমন মেঘের গর্জন, তেমনি বৃষ্টি। বৃষ্টির বহর দেখে শঙ্কর তো তাঁবু উঠানোর পক্ষপাতী না, আলভারেজও তাঁবু উঠানোর নাম পর্যন্ত ভুলে গেল। আজকে তারা বৃষ্টিতে এই তাঁবুর ভেতরেই থেকে রেস্ট নেবে। বৃষ্টি যখন থামলো তখন বিকেল 5টা। শঙ্কর ভাবলো হয়তো এখন আর আলভারেজ চলার হুকুম দিবে না, কিন্তু ঠিক উল্টা। তখনই আলভারেজ বলল, চলো শঙ্কর, আমাদের আবার চলতে হবে। তারা তাঁবু উঠিয়ে সেই বিকেল বেলায় আবার হাঁটা শুরু করলো। আলভারেজ ফিল্ড গ্লাস দিয়ে বারবার স্যাডেলটাকে খুঁজছিল এবং বলা বাহুল্য খুব শিগগিরই সে চলতে চলতে সেই স্যাডেলটার খোঁজও কিন্তু পেয়ে গেল। এবং সে তখন শঙ্করকে বলল, আজকেই আমাদের সেই স্যাডেলটাতে গিয়ে পৌঁছতে হবে, তাড়াতাড়ি পা চালাও। স্যাডেলটার কাছে যখন গিয়ে তারা পৌঁছলো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। স্যাডেলটারও অনেকটা বিস্তৃত ছিল, মানে সেটি কিন্তু ছোট ছিল না, এবং সেখানে বিভিন্ন প্রকার ফুল ইত্যাদির গাছ সে দেখতে পেল। সেখানে বড় বড় ইরিথ্রিনা, পেনিসিনিয়া, রিঠা গাছ, বাঁশ গাছ ইত্যাদি বিভিন্ন গাছ শঙ্কর দেখতে পেল। এছাড়াও এখানে সর্বত্র বেবুন ঘোরাফেরা করছে, আর অর্কিড ফুল চারিদিকে ছড়িয়ে রয়েছে। আরো 1 মাস ধরে তারা রিক্টারভেল্টের আসল রেঞ্জ খুঁজে বার করার চেষ্টা করলো। অনেক পথ অতিক্রম করলো, অনেক জায়গায় ঘুরলো, অনেক দুর্ভেদ্য অরণ্যানী তারা পার করে আসলো। পুরো 1 মাস লেগে গেল এই অরণ্যানীর আসল স্যাডেলটা খুঁজে বার করতে। অ্যাকচুয়ালি 1 মাস ধরে তারা সেই স্যাডেলটা খোঁজার চেষ্টা করছিল, খুঁজে কিন্তু পায়নি। আমার বলার একটু ভুল হয়েছে। যাই হোক, 1 মাস তাদের লেগে গেল প্রায় এই ধরনের খোঁজাখুঁজি করতে। তারপর তো বর্ষা নেমে গেল, আর বর্ষায় পথ চলা ভীষণ কষ্ট সেই সমস্ত জায়গায়। একদিন আলভারেজ নিজের তাঁবুতে বসে, মানে তাদের তাঁবুতে বসে রাইফেল পরিষ্কার করছিল, এবং শঙ্কর শিকারের খোঁজে একটু বাইরে বের হয়েছিল। আলভারেজ শঙ্করকে বলে দিয়েছিল, এখানে সবসময় রিভলভারে গুলি ভরে রাখবে, না হলে বিপদের সম্ভাবনা। আর তুমি যেদিক দিয়ে যাচ্ছ একটু দিকগুলো ভালো করে মাথায় রাখবে, না হলে তুমি পথ হারিয়ে ফেলবে। দিন শঙ্কর স্প্রিংবক হরিণের পিছু নিতে নিতে অনেকটা বনের ভিতরে চলে গেল এবং সে ক্লান্ত হয়ে গেল। তারপর একটি জায়গায় একটু বিশ্রাম নিতে বসলো। যে জায়গাটিতে শঙ্কর বিশ্রাম নিতে বসেছিল সেই জায়গাটিতে প্রত্যেকটি গাছের গুড়ির মধ্যে কি যেন ঝুলছিল, মানে গাছের গুড়িটিকে আসল যে গুড়িটি কোনটি সেটি সে বুঝতে পারছিল না। একটি ছোট্ট জলার ধারে মারিপোসা লিলি ফুল ফুটে থাকতে দেখেছিল শঙ্কর। খানিকটা বসার পর শঙ্করের মনে হচ্ছিল বেশ আরামদায়ক জায়গাটা। আবার তার তো টেন্টে ফিরতে হবে, এই জন্য সে উঠতে চাইলো, কিন্তু তার মনটা চাচ্ছিলই না। কেমন যেন একটা মোহগ্রস্ত করে রাখছিল সেই জায়গাটা, মানে আকর্ষিত, সেখান থেকে আর হয়তো যাওয়ার ইচ্ছা হচ্ছিল না শঙ্করের। হঠাৎ তার মনে হলো এই জায়গাটা তাকে আকর্ষণ করছেন না তো, এই জায়গাটাতে কি এমন আছে, একটা মিষ্টি মিষ্টি গন্ধ সে পাচ্ছিল। তারপর
সে তার পকেট থেকে চুরুটটা বের করে ধরানোর জন্য চেষ্টা করলো, কিন্তু হাত থেকে চুরুটটা পড়ে গেল। মানে তার ম্যালেরিয়া হয়নি তো, হঠাৎ করে জ্বর জ্বর ভাব হয়নি তো, কেমন একটা অস্বস্তি যেন তার শরীরে পেয়ে বসেছিল। একটু পরে দেশলাইটি বার করে যখন চুরুটটি ধরানোর চেষ্টা করলো, দেশলাইটি পড়ে গেল। আবার সে উঠানোর জন্য মানে তখন তার মনে হচ্ছিল হাতটা যেন আমার হাত না, এটা অন্য কারো হাত। হাতটাও ভারী ভারী হয়ে যাচ্ছিল। মানে তার সম্পূর্ণ সে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। এক সময় শঙ্করের মনে হলো, এই ঘন অরণ্যতে আমি এইভাবে চলাফেরা করে কি লাভ, এখানেই বসে থাকি না, কি সুন্দর আরাম বোধ হচ্ছে এখানে, আমি টেন্টে গিয়ে কি করব। আবার একবার মনে হলো, না, তাঁবুতে ফিরে যাই। সে যখন উঠার চেষ্টা করলো, সে কিন্তু উঠতে পারছিল না। সে আবার বসে গেল এবং শঙ্কর একটা গাছের গুড়িতে হেলান দিয়ে অবশেষে ঘুমিয়ে গেল। বড় বড় কটন উড গাছের ছায়া সেখানে অস্পষ্টভাবে সে দেখতে পেল এবং পেঁচার ডাক সে সেখানে শুনতে পাচ্ছিল। তারপর কি হলো শঙ্করের আর মনে নেই। আলভারেজ যখন অনেক খোঁজাখুঁজির পর শঙ্করের দেহটা প্রায় সন্ধ্যাবেলা খুঁজে বার করলো, তখন আলভারেজ প্রথমে ভেবেছিল শঙ্করকে নিশ্চয়ই সাপে কেটেছে। কিন্তু তারপর তার গোটা শরীর পরীক্ষা করে দেখা গেল যে না, সাপ কাটার তো কোনো চিহ্ন বা লক্ষণ নেই এখানে। তারপর আলভারেজ চারিদিকটা একটু ভালো করে তাকিয়ে দেখে বুঝলো যে এখানে এক ধরনের বিষ লতা রয়েছে, যেই বিষগুলো আদিবাসী বা ট্রাইবেল লোকেরা তাদের তীর ধনুকের সামনে ব্যবহার করে মানুষকে তীর ছুঁড়ে মারে এবং এই বিষের ফলে মানুষ মৃত্যু পর্যন্ত হয়। সেই যে লতা, সেই লতা থেকে ফুলের একটি ঘ্রাণ বের হয় এবং সেই ঘ্রাণ মানুষকে মোহগ্রস্ত করে ফেলে এবং শেষ পর্যন্ত মানুষের মৃত্যু হয়। শঙ্করকে তাঁবুতে নিয়ে আসার পর 2-3 দিন শঙ্কর তো ঘুমিয়েই কাটালো। তার সারা শরীর ফুলে ঢোল হয়ে গেছে। 2-3 দিন পরে যখন শঙ্কর ঠিক হলো, তখন সে আলভারেজকে ধন্যবাদ দিল তার শরীরটি ঠিক করার জন্য বা তাকে বাঁচিয়ে তোলার জন্য। একদিন সকালে একটি ঝর্ণার ধারে একটি হলদে রঙের পাথর তারা দেখতে পেল এবং সেই পাথরটিকে দেখে আলভারেজের খুব যে একটা উৎসাহ বাড়লো তা নয়, শঙ্কর কিন্তু খুব খুশি হয়েছিল। যাই হোক, আলভারেজ তখন শঙ্করকে বুঝিয়ে দিল, এই গোটা বালু তুমি দেখতে পাচ্ছ না এখানে ঝর্ণার পাশে, এই গোটা বালু যদি তুমি চেলে, যদি তুমি এই হিরে বা সোনার টুকরো টুকরো দানাগুলি যদি তুমি খুঁজে বের করো, তাতে তোমার মজুরিও পোষাবে না। মানে এখানে কোনো ধরনের স্বর্ণখনি বা হীরার খনি পাওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যে ওরা মাসখানেক ধরে বিভিন্ন জঙ্গলে শুধু ঘুরেই বেড়ালো। শঙ্কর পাখি মারছে আর খাচ্ছে। এইভাবে তারা বিভিন্ন জায়গায় শুধু ঘুরে বেড়াতেই লাগলো। তাদের আসল উদ্দেশ্য যেখানে, সেখানে আর পৌঁছতে পারলো না। শঙ্কর একবার বলেই বসলো, আলভারেজ, তুমি যখন এটা খুঁজেই বের করতে পারছো না, তাহলে চলো আমরা ফিরে যাই, আর দরকার নেই। আলভারেজ বলল, নদীটা তো আর উড়ে যায়নি, নদী তো নদীর জায়গায় আছে, আমাদের কোনো পথের ভুল হচ্ছে, আমরা পথ ভুল করে ঘুরে বেড়াচ্ছি। আলভারেজ তখন শঙ্করকে বুঝিয়ে বলল, দেখো শঙ্কর, আমি অনেক দিন ধরেই একটি কথা মনে মনে ভাবছি এবং সেটির প্রমাণও আমি জোগাড় করেছি। তোমাকে আমি বলিনি ঠিকই, আমরা না ডেথ সার্কেলের মধ্যে পড়েছি। ডেথ সার্কেলটা কি বলতো? তুমি একটি জায়গাতেই থাকবে না, তুমি ঘুরে ঘুরে আবার ওই জায়গাটাতেই এসে পৌঁছবে। মনে করো একটা গোল রাউন্ড, তুমি এখান থেকে রওনা হলে গোল করে আবার ওখানেই এসে পৌঁছালে, কিন্তু তোমাকে সোজা যেতে হবে। তুমি পথ ভুল করে আবার ওই জায়গাটাতেই এসে পৌঁছলে। মনে করো তুমি কলকাতা থেকে রওনা দিলে, তোমাকে বর্ধমান যাওয়ার কথা, তুমি বর্ধমান যাবে, সোজা যে রাস্তাটি ডানকুনি হয়ে চলে গেল সেটা, তুমি ওদিক দিয়ে না গিয়ে দক্ষিণেশ্বর থেকে ওদিক দিয়ে ঘুরে ঘুরে দমদম হয়ে আবার
পুনরায় আবার এসপ্ল্যানেডেই এসে পৌঁছালে, এসপ্ল্যানেড থেকে রওনা হলে এসপ্ল্যানেডেই এসে পৌঁছে গেলে। এটাই হলো ডেথ সার্কেল। মানে আসল যে তোমাকে দক্ষিণেশ্বর হয়ে যে ডানকুনির রাস্তাটা যেটা ধরতে হবে সেটা তুমি ধরলেই না, তার আগেই বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে আবার এসপ্ল্যানেডেই এসে পৌঁছলে। এটা হলো তাদেরও একই অবস্থা, এক জায়গা থেকে ঘুরে ঘুরে আবার ওই জায়গাতেই এসে তারা পৌঁছেছে। এটার প্রমাণ কিভাবে পেল? আলভারেজ একটি গাছের মধ্যে DA, তার মানে ডিয়েগো আলভারেজ লিখে দিয়ে গিয়েছিল এবং সেখানেই তারা টেন্ট পেতেছিল। বহুদিন পরে আবার ওই জায়গাটাতে এসে আলভারেজ দেখতে পায়, আমি তো এই গাছের মধ্যে DA লিখে দিয়ে গেছিলাম, ওই DA লেখা গাছটি এখানেই রয়েছে। তার মানে ওরা অন্য জায়গায় যায়নি, তারা ওই জায়গাটিতেই ঘুরপাক করছে। শঙ্করকে আলভারেজ এটা বুঝিয়ে বলল। এই কারণেই তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি, তারা ডেথ সার্কেলে পড়েছিল। শঙ্কর তখন আলভারেজকে বলল, আমাদের কম্পাসের তাহলে কি হলো? কম্পাসের সাহায্যে আমরা তো দিক নির্দেশ করতেই পারি। আলভারেজ বলল, হয়তো কম্পাস খারাপ হয়ে গিয়েছে, যার ফলে সে সঠিক মাপ দিচ্ছে না বা সঠিক দিক নির্দেশ করছে না। শঙ্কর দেখল, বেশ ভালো ব্যাপার তো, তাদের কম্পাস খারাপ, ম্যাপে ঠিক বলছে না, তাদের কাছে যাবার কোনো রাস্তাই নেই। তো এটা তো একটা দারুণ ব্যাপার, তারা একটা অজানা কোনো দ্বীপের দিকে যেমন ছুটে বেড়াচ্ছে, মানে অজানা কোনো দ্বীপের উদ্দেশ্যে মানুষ যখন যায় সেরকম একটা অজানা কোনো দিকের দিকে তারা ছুটে বেড়াচ্ছে। এমন এক দুর্গম অরণ্যে তারা এসে পৌঁছেছে যেখানে কারো কাছে যে জিজ্ঞেস করবে সেই জনমানুষ নেই, পাখি নেই বা অন্য কোনো জন্তুও নেই যে তারা খাবে, জল নেই, যেই জল আছে সেই জল খাওয়া যায় না। তাহলে তারা কি বিপদের মধ্যে এসে পড়লো। দিন 3 পরে তারা রিক্টারভেল্টের একটু পাদদেশে এসে পৌঁছলো, মানে অপেক্ষাকৃত জায়গাটি অন্য জায়গার তুলনায় একটু ভালো। যখন তারা টেন্টে বসে কফি খাচ্ছিল তখন আলভারেজ বলল, দেখো খাবার নেই, জল নেই, কফিও প্রায় ফুরিয়ে এসেছে, এই সময় কি করা যাবে? সামান্য কিছু ময়দা আছে, যাও ফুরিয়ে আসছে। এই সময় বারুদের যে পাখি যে মারবে, জন্তু মারবে, বারুদও তো নেই, মানে গুলিও তো নেই, সমস্ত কিছুই প্রায় শেষের পথে। আসলে তারা তো অনেক দিন ধরেই ঘোরাফেরা করছে একই জায়গাতে, কাজেই শেষ তো হবেই। কথা বলতে বলতে শঙ্কর দূরে একটি পাহাড়কে লক্ষ্য করলো। সেই পাহাড়টি যেন কুলপি বরফের মতো, মানে তার উপরের দিকটা কেউ যেন কামড়ে খেয়ে নিয়েছে এরকম মনে হলো। আলভারেজ বলল, এখান থেকে বুলাওয়ে বা সলসবেরি খুব বেশি দূর নয়, তাদের মধ্যে 100-2 মাইল মরুভূমি হয়তোবা আছে। উপায় হচ্ছে এই সলসবেরি বা বুলাওয়েতে হয় তুমি নয় আমি, যে কোনো একজন গিয়ে খাবার বা খাবার টোটা এবং ইত্যাদি যা যাবতীয় সামগ্রী, কম্পাসও অবশ্যই এগুলি জোগাড় করে নিয়ে আসতে হবে। এই যে দুটি শহরের নাম বললো এবং মরুভূমির কথা যে উল্লেখ করলো আলভারেজ, এটি শঙ্করের জীবনে যে কতটা উপকারে লাগবে তোমরা বিশ্বাস করতে পারবে না। যখন আমরা 10, 11, 12 ইত্যাদি চ্যাপ্টারে ঢুকবো, মানে শেষের দিকে, তখন তোমরা দেখতে পাবে সলসবেরি আর বুলাওয়ে আর এই যে মরুভূমি, এগুলি শঙ্করের জীবনে কতটা কার্যকারী হবে। কোন দৈবক্ষণেই শঙ্কর যে এই দুটি শহরের নাম এবং মরুভূমির নাম আলভারেজের কাছ থেকে যে শুনেছিল সেটি একমাত্র ভগবান সাক্ষী। সলসবেরি বা বুলাওয়েতে তারা যাওয়ার সিদ্ধান্ত যে দুজনে নিয়েছিল, যে কোনো একজন আর কি, এটি কথাবার্তা বলার পরে তারা বেশি দূর কথাবার্তা আর বলল না। তারা একে তো টায়ার্ড ছিল, খুব তাড়াতাড়ি তারা টেন্টে শুয়ে পড়লো। যাই হোক, 7 নাম্বার চ্যাপ্টারটি এই পর্যন্তই রয়েছে। এর পরবর্তীতে 8 নাম্বার চ্যাপ্টার আমি আলোচনা করব। তোমাদের টোটাল 14টি চ্যাপ্টার রয়েছে, এটি 7 নাম্বার চ্যাপ্টার গেল। এর পরবর্তীতে আমরা খুব শিগগিরই 8 নাম্বার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।